বারুইপুরের ঘটনা, যেখানে 12 বছরের এক নাবালিকা তার বন্ধুর জন্মদিনে গিয়েছিল, তারপর সে নিখোঁজ হয়ে যায়। গতকাল সকালে পুকুর থেকে তার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গতকাল বারুইপুরের এই ঘটনার প্রেক্ষিতে ওই নির্যাতিতার পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন। তিনি দেখাও করতে যাবেন বলেন, কিন্তু তার আগেই গতকাল রাত থেকে তাঁর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরেই বাড়তি পুলিশি বন্দোবস্ত করা হয়েছে। আজ সকালের ছবি দেখতে পাচ্ছেন, একেবারে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, ঠিক কোন কোন জায়গায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে? দেখো, যে চিত্র দেখা গিয়েছিল যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া হয়েছিল, বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন ছিল এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও মোতায়েন ছিল। কেননা শান্তনুকে বলবো, সেই ছবিটা দেখাতে রাতের বেলা সেই নিরাপত্তা অনেকটা উঠে গেলে, অনেকটা শিথিল হলেও আবার সকাল হওয়ার সঙ্গে সঙ্গে যে ছবি দেখা যাচ্ছে সেই ছবি তোমাকে দেখাবো। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঢোকার মুখ যেটা রয়েছে, সেই রাস্তার মুখে কিন্তু ইতিমধ্যেই আবারও পুলিশ বাহিনী আসছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যে আসতে শুরু করেছে। তুমি দেখতেই পাচ্ছ পুলিশের একটি ভ্যান রয়েছে, সেখানে পুলিশ কর্মীরা রয়েছেন এবং তার পাশাপাশি একেবারে রাস্তার মুখে সেখানে কিন্তু গার্ডরেল টেনে দেওয়া হয়েছে এবং যে এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যাচ্ছে এই ভ্যানে করে। তার পাশাপাশি তোমাকে দেখাবো একেবারে পুলিশ বুথ যেটা রয়েছে, শান্তনুকে বলবো দেখাতে। পুলিশ বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা ঠিক এভাবেই রয়েছেন, কলকাতা পুলিশের মহিলা পুলিশ কর্মীরাও রয়েছেন। তার পাশাপাশি একেবারে এই যে বাড়িতে ঢোকার যে মুখ, সেখানে কিন্তু ঠিক এভাবেই গার্ডরেল রাখা রয়েছে এবং সেই গার্ডরেল তোমাকে দেখাবো, পুলিশ কিন্তু টেনে দিচ্ছে এই গার্ডরেল। শুধুমাত্র যেসব গাড়ি ঢুকছে এবং বেরোচ্ছে সেই সময় সেই গাড়ির উপরে নজর রেখে সেই গাড়িকে কিন্তু সেই গার্ডরেল কিন্তু খুলে দেওয়া হচ্ছে এবং এই যে পুলিশ দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা, তা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছিলেন যে তাকে তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তিনি যাতে না যেতে পারেন সেই কারণেই কিন্তু পুলিশের এই বন্দোবস্ত। এবং এখন যে চিত্র দেখাবো, যে পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারাও রয়েছেন এবং বাড়ির বিভিন্ন জায়গায়, বাড়িতে ঢোকার যে বিভিন্ন রাস্তা রয়েছে এবং বিভিন্ন এলাকায় কিন্তু পুলিশ ঠিক এভাবে মোতায়েন রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন এবং উত্তর কিন্তু পুলিশের সংখ্যা, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে। কালীঘাট থানার পুলিশ রয়েছে এবং অন্যান্য বিভিন্ন থানার পুলিশও কিন্তু এখানে রয়েছে। গোটা পরিস্থিতিতে কি দাঁড়ায়, পুলিশ কতটা আঁটোসাঁটো বন্দোবস্ত করে সেটাই এখন দেখার। কালকে রাত্রে নিরাপত্তা খানিকটা শিথিল হয়, অর্থাৎ কিনা এখানে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা সরে গিয়েছিলেন, কিন্তু আজ সকাল থেকে কিন্তু সেই চিত্রটা আবার বদল হতে শুরু করেছে। ধীরে ধীরে কিন্তু পুলিশের সংখ্যা এবং কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়ানো হচ্ছে, সেই চিত্রই ধরা পড়ছে। হিন্দল, ধন্যবাদ। এদিকে বারুইপুরের ঘটনায় দ্রুত পদক্ষেপ করায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সায়নী ঘোষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ সায়নীর। বারুইপুরের ঘটনার তীব্র নিন্দা করেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছি। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন তিনি নিজের পরিস্থিতি মনিটরিং করেছেন। গ্রেফতার হয়েছে, এসআইটি গঠিত হয়েছে, মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। আশ্বস্ত করেছেন অপরাধীদের কাউকে ছাড়া হবে না, দ্রুত ন্যায় বিচার হবে। দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ করায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। 21শে জুলাইয়ে শহীদদের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বিচার দিতে ব্যর্থ হয়েছে পূর্বতন সরকার। এমনই অভিযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এবার চিঠি দিলেন বারাসাতের সাংসদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী কাকলি ঘোষ দস্তিদার। 21শে জুলাই হবে শহীদ স্মরণে, রিকশায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। 1998 সালে প্রতিষ্ঠার পর থেকেই তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি। ফি বছর এই 21শে জুলাইয়ের কর্মসূচি থেকেই কর্মী সমর্থকদের আগামীর দিশা দেখান নেত্রী। ভোটে ভরাডুবির পর তৃণমূল যখন ভেঙে খান হয়ে গেছে, তারপরও যে 21শে জুলাইয়ের কর্মসূচি করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেই 21শে জুলাই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তিতে ফেললেন তাঁরই এক সময়ের ছায়াসঙ্গী কাকলি ঘোষ দস্তিদার। 1993 সালের 21শে জুলাই নিহতদের পরিবারের ন্যায় বিচারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন বারাসাতের সাংসদ, যিনি ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন। নিহতদের পরিবারের ন্যায় বিচার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতা ও যোগসাজশের অভিযোগও তুলে কাকলি ঘোষ দস্তিদার লিখেছেন,
21শে জুলাইয়ের শহীদ দিবসের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে 2011 সালে ক্ষমতায় আসা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের সরকার তৎকালীন মন্ত্রী, আমলা এবং পুলিশ কর্তাদের বিচার করতে ব্যর্থ হয়েছে। চ্যাটার্জি কমিশন যৌথ ও সম্মিলিত দায়বদ্ধতার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল। তবুও তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকে কখনো গ্রেপ্তার বা তাঁর বিরুদ্ধে বিচার করা হয়নি, বরং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাঁকে ক্যাবিনেট মন্ত্রী করে এবং পরে রাজ্যসভার সাংসদ করে। জ্যোতি বসুর আমলের একজন গুরুত্বপূর্ণ কর্তার এই পদোন্নতি যোগসাজশ এবং দোষীদের সুরক্ষার গুরুতর প্রশ্ন তুলে দেয়। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার আর্জি জানিয়েছেন, মামলাটি পুনরায় চালু করার নির্দেশ দিন। জ্যোতি বসুর আমল থেকে চিহ্নিত সকল অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ অভিযোগ দায়ের করুন। সকল দোষী ও পদোন্নতি পাওয়া কর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুন। ফরেনসিক পুনঃতদন্তের নির্দেশ দিন। প্রয়োজনে আন্তর্জাতিক সাহায্য নিন। 1993-তে যখন ওই 21শে জুলাইয়ের ঘটনা ঘটে, আমার যতদূর মনে পড়ে কাকলি কোথাও ছিল না। কাকলি প্রথম সামনে এসছে 1996 সালে নির্বাচনে দাঁড়িয়ে বুদ্ধদেব বাবুর বিরুদ্ধে। মমতাই মনোনয়ন দিয়ে হেরে গিয়েছিল। তারপর থেকে তিনি পরপর হেরেছেন। ও হঠাৎ চিন্তিত হয়ে পড়েছে, এটা আমার ভালো লাগছে, কিন্তু এদের সিরিয়াসলি নেওয়া যায় না। গুলি চালানোর আদেশ যে পুলিশ কর্তা দেন, ঠিক 11 সালে তিনিই আবার বুদ্ধদেব ভট্টাচার্যের এগেনস্টে দাঁড়িয়ে মন্ত্রীও হয়ে যান তৃণমূলের হয়ে। তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। মন্ত্রী হয়ে গেলে তিনি অ্যাকশন আর কীভাবে? এবার সেই সময় কাকলি ঘোষ দস্তিদার সেই সময় সেটাকে এনজয় করেছেন, নানা রকম সুযোগ সুবিধা নিয়েছেন। এখন তার হঠাৎ করে যাত্রার বিবেকের মতো হঠাৎ করে ঘুম ভেঙে উঠে উনি বিবেকের ওরা পাঠে অভিনয় করতে গেছেন। বাংলার মানুষ কি বোঝে না, না বাংলার মানুষকে এরা বোকা মনে করেন, আমি বুঝতে পারছি না। এদিকে শনিবার কালীঘাটের কক্ষচ্যুত হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যান বিরোধী ঋতব্রত তৃণমূল শিবিরে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বাজেট পেশ করা নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন। আমি জানি বাজেটের কথা খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। উনি এমন লোক যিনি এই ধরনের অবস্থা হওয়া সত্ত্বেও কোনোদিন আপত্তি করেন। এই প্রথম তো এটা আমরা জানতে পারলাম যে উনি বাজেট না জেনেই শুধু পড়তেন মাত্র। তা আগে বলেননি কেন? ওর ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মধ্যে আসছে। একদা যাদের নিয়েই দল গড়েছিলেন, সাংসদ, বিধায়ক থেকে মন্ত্রী, একাধিক দায়িত্ব দিয়েছিলেন, ভোটে হারার পর তারাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে যাচ্ছেন। শুধু তাই নয়, একের পর এক সিদ্ধান্তে, একের পর এক মন্তব্যে অস্বস্তিও বাড়িয়ে তুলছেন। অনির্বাণ বিশ্বাস ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কাদের হাতে থাকবে তৃণমূলের রাশ জোড়া ফুলের প্রতীক? আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে নিজেদের বক্তব্য তুলে ধরতে চলেছে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। বিকেল 5টায় কমিশনের দেওয়ার সময় শেষ হচ্ছে, তার আগে এ নিয়ে দুপক্ষের চাপানোতর চরমে উঠেছে। যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? মানে এই যে বারবার মুখ পুড়ছে, এটা ভালো নয়। ভোটে ভরাডুবির পরেই ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। এদিকে বিধানসভায় পাল্লা ভারী ঋতব্রত তৃণমূলের, অন্যদিকে লোকসভাতেও চুরমার তৃণমূল। দলের রাশ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়েছে। একে একে তার পাশ থেকে সরে যাচ্ছেন একদা ছায়া সঙ্গীরা, যার নবতম সংযোজন বিগত তৃণমূল সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও দীর্ঘদিনের সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, এবার কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের? ঘাসফুল প্রতীকও কি তার হাত থেকে চলে যেতে পারে? নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন, যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না। কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? গণেশ কুমারজি তার ব্যাপারে এরকম কুরুচিকর শব্দ প্রয়োগ করা, তার নাম বিকৃত করে বলা, আমার মনে হয় এটা সংবিধানের পজিশনে থাকা একজন ব্যক্তির অপমান।
এই প্রেক্ষাপটে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে তৃণমূলের বিবদমান দুই গোষ্ঠী কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। এর আগে দুই শিবিরকেই তাদের রিপোর্ট জমা দিতে বলেছিল কমিশন। সেই সময়সীমা শেষ হচ্ছে সোমবার বিকেল 5টায়। তার আগে রবিবারই দিল্লি রওনা হন কালীঘাট তৃণমূলের দুই প্রতিনিধি, সাংসদ ডেরেক ওব্রায়েন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদি সত্যি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে তাহলে আমাদেরই প্রতীক পাওয়া উচিত। 98 সালে যখন পার্টি তৈরি হয়, মমতা ব্যানার্জি এবং অজিত পাঁজা এরা দুজন সই করেছে। যারা বিক্ষুব্ধ গোষ্ঠী তারা হয়তো এতে ছিলেনই না, তৃণমূলের ছিলেন না, শুধু এরা কি করে দাবি করতে পারে? প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস বলতে মানুষ মমতা ব্যানার্জিকেই বোঝে। ইতিমধ্যেই 2রা জুলাই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানিয়ে এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তাদের শিবিরের দাবি, সোমবার নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বক্তব্য কোনো ব্যক্তি বা ইমেল করে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে। কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। এটা কালীঘাটও ঠিক করবে না, ক্যালিফোর্নিয়াও ঠিক করবে না, নির্বাচন কমিশন ঠিক করবে না। এটা ম্যান্ডেটরি প্রসেস, এটাই নিয়ম যে আপনাকে কোনো একটা সেশন হলে, কনফারেন্স হলে ইলেকশন কমিশনকে জানাতে হবে। এখন আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় জানালে হয় না। এই প্রতীক নিয়ে এটা লড়াই নয়, এই লড়াইটা হচ্ছে 11টা অ্যাকাউন্টে যে 1000 কোটি টাকা আছে, যেটা মানুষের টাকা, কাটমানির টাকা, মানুষের থেকে ছিনিয়ে নেওয়া টাকা, সেই টাকাটার উপর দখলদারির লড়াই। এই লড়াইয়ে কে সিম্বল পাবে কে সিম্বল পাবে না এ নিয়ে বিজেপির কোনো উৎসাহ নেই। তবে দেখবেন ভবিষ্যতে ইভিএম বক্সে ওই জোড়াফুল সিম্বলটাই আর খুঁজে পাওয়া যাবে না। আসল তৃণমূল কারা? কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল? বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি সহ সমস্ত অভিযোগের তদন্তে এবার বিধাননগর পুলিশ কমিশনারেটের এসআইটি 8 সদস্যের বিশেষ তদন্তকারী দল খতিয়ে দেখবেন অভিযোগের খুঁটিনাটি। পুলিশ সূত্রে খবর, দেবরাজ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফের নোটিশ পাঠানো হতে পারে বিধাননগর পুরসভার 6 প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং ছায়াসঙ্গী তৃণমূল নেতাকে। তৃণমূলের আমলে তিনি ছিলেন বাগুইয়াটির বেতাজ বাদশা। প্রাক্তন তৃণমূল বিধায়ক স্ত্রী অদিতি মুন্সিকে সামনে রেখে দেবরাজ চক্রবর্তী নাকি গড়ে তুলেছিলেন দুর্নীতির সাম্রাজ্য। অভিযোগ, বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদের এলাকায় উঠত তোলাবাজির টাকা। সরকার বদলাতেই সেই দাপুটে তৃণমূল নেতার ঠাঁই হয়েছে এখন গারদে। এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে এসআইটি। যা ইস্যু আছে একটা পিএসের পক্ষে সম্ভব না, কারণ অনেক মাল্টিপল পিএস ইনভলভ আছে এখানে। একই সাথে ইডিরও উচিত ম্যাটারটাকে ইনভেস্টিগেট করা। মানি ট্রেলের জন্য ইডি ইজ দ্য বেস্ট এজেন্সি। দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি দুজন নামই প্রপার্টি ছিল, দুজনেই মানি সাইফনটা করেছে। কোত্থেকে এসছে, কীভাবে এসছে কেউ জানে না টাকা। অটো চালক থেকে প্রমোটার। অভিযোগ, দেবরাজ চক্রবর্তীর বাহিনীর হাত থেকে নিস্তার ছিল না কারুর। এই জায়গা পৌঁছতো এখানকার বিধায়কের কাছেই পৌঁছতো। দেবরাজ অ্যাকচুয়ালি বিধায়ক তো উনিই ছিলেন। ফর্মুলাতে টাকা তুলতো সব দেবরাজ চক্রবর্তী। পুলিশ সূত্রে খবর, 10টি অভিযোগের মধ্যে 8টি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। তার প্রেক্ষিতে তোলাবাজির মামলা ছাড়াও বাকি সব মামলারই তদন্ত করবে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল। তোলাবাজি মামলা তদন্ত যেমন এসআইটি করবে বলেই জানা গিয়েছিল, তার সঙ্গে সঙ্গে অন্য মামলাগুলোরও তদন্ত এসআইটি করবে। সেই ক্ষেত্রে এসআইটির অফিসারদের সংখ্যাও বাড়ানো হতে পারে পরবর্তীকালে যদি প্রয়োজন হয়। শনিবার দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 7 জনকে তলব করে এসআইটি। ডেকে পাঠানো হয় 27 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিনু মণ্ডল, 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায়, 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গোপাল বাগুই, 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মাইকেল নস্কর এবং 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সম্রাট বড়ুয়াকে। এছাড়াও হাজিরার নোটিশ পাঠানো হয় দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী বলে পরিচিত তৃণমূল নেতা রতন মৃধাকেও। তবে এসআইটির তলবে এখনো পর্যন্ত কেউ সাড়া দেননি।
এই ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় তোলাবাজির যে অভিযোগগুলো হচ্ছিল এবং সেটা একটি গোষ্ঠীগতভাবে সেই তোলাবাজিগুলো করা হতো, সেই ক্ষেত্রে দেবরাজের কিছু ঘনিষ্ঠরা তারা যেতেন, এমনই অভিযোগ উঠে এসছে সামনে। তো সেই ক্ষেত্রে সেই তোলাবাজির টাকাগুলো কিভাবে আত্মসাৎ হয়েছে বা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে বন্টন হয়েছিল কিনা, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ তথ্য সন্ধানের প্রক্রিয়া চালানো হচ্ছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তদন্তকারীদের নজরে রয়েছে দেবরাজ চক্রবর্তী ও তার স্ত্রী অদিতি মুন্সির ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টও। পুলিশ সূত্রে খবর, বিধানসভা ভোটের আগে সিঙ্গল ও জয়েন্ট অ্যাকাউন্ট মিলিয়ে 5টি ব্যাংকে দেবরাজ দম্পতির কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, সেই লেনদেনের তথ্য নিয়ে বিস্তারিত জানতে ব্যাংক ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারীরা। কোটির ক্লাবে তো অনেক লোক ওদের দেখছি, কারুর 6.5 কিলো সোনা বেরোচ্ছে, কারুর 50 কোটি বেরোচ্ছে, কারুর বা খাটের তলা থেকে 100 কোটি বেরোচ্ছে। খোঁজ নিয়ে দেখুন আমার বান্ধবী আছে কিনা। এদের দেবরাজ বাবুর নাম রেখেছে বা দেবরাজ, রাবণরাজ রাখলে ভালো করতো। এগুলো আমাদের কিছু জানা ছিল না। এই দেখুন আমার কাছে বই আছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এফআইআর যে কেউ জারি করতে পারে। এফআইআর পেশ করা মানে সেটা তদন্ত হবে। সুতরাং কি এফআইআর দাখিল করেছে সেটা বড় কথা নয়, শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেইটা। পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 7 জনকে ফের পাঠানো হতে পারে নোটিশ। আবির দত্ত, জয়ন্ত পাল, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।